ওকে, আমাদের আজকে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট কতদিন শেষ হয়েছে। আজকে হচ্ছে এফ ব্লক এলিমেন্টের জেনারেল প্রপার্টিসগুলা আমরা একটু পড়বো। এফ ব্লক এলিমেন্টগুলা মেইনলি হচ্ছে আমরা জানি যে দুইটা সিরিজ আছে পিরিয়ডিক টেবিলে, একটা হচ্ছে অ্যাক্টিনয়েড আর একটা হচ্ছে ল্যান্থিনাইড সিরিজ। এই দুইটা সিরিজের সবগুলা এলিমেন্টই কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপের আন্ডারে, গ্রুপ 3 এর আন্ডারে। এটা যদি আমরা পিরিয়ডিক টেবিল দেখি তাহলে বুঝতে পারবো যে গ্রুপ 3 এর আন্ডারে হচ্ছে সবগুলা এফ ব্লক এলিমেন্টস আছে। ঠিক আছে, এফ ব্লক এলিমেন্টস আমাদের মানে এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা জানি যে এফ ব্লক এলিমেন্ট এমনি মানে যেটা মেইন ডেফিনেশন যে এফ ব্লক এলিমেন্ট আমরা কিভাবে চিনবো ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে, ওইটা হচ্ছে, এটা আমরা আগেও পড়ছি যে n-2 যেই শেল আছে, ঠিক আছে, n-2 শেলে n-2 শেলে যদি এফ অরবিটালে ইলেকট্রন থাকে, ইলেকট্রন, তাহলে নর্মালি এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। তো বেসিক্যালি এফ অরবিটালে একটা থেকে 14টা যতগুলো ইলেকট্রন থাকতে পসিবল, একটা থেকে 14টা, যদি একটা হইলেও ইলেকট্রন থাকে, ঠিক আছে, বা দুইটা তিনটা যতগুলো 14টা পর্যন্ত যত সংখ্যক ইলেকট্রন থাকুক না কেন, ওটাকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলবো। n-2 মানে কি, এন হচ্ছে যে এই ফাইনাল শেলটা বলি আমরা, ভ্যালেন্স শেল। তাহলে ভ্যালেন্স শেলের আগের শেল ওইখানে এফ ব্লক, ওখানে এফ অরবিটালে ইলেকট্রন থাকলে ওটাকে এফ ব্লক এলিমেন্ট বলে। এখানে আমাদের এখানে প্রপার্টিস গুলো দেওয়া আছে, ঠিক আছে। আমি সাজেস্ট করবো এমসিকিউর জন্য তোমরা পড়বা এগুলা প্রপার্টি, ঠিক আছে। সিকিউর জন্য অবভিয়াসলি এটা কোনো ইম্পর্টেন্ট টপিক না। আই হোপ মানে এগুলো খুব কঠিন কিছু না, এই ব্লকের প্রপার্টিগুলা। এরপরে হচ্ছে আমাদের পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস, এটা পড়বো আমরা। পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস মানে হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস মানে হচ্ছে কতগুলো প্রপার্টিস আছে যেগুলো পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, ঠিক আছে। পিরিয়ডিক্যালি চেঞ্জ হয় মানে হচ্ছে যে ধরো আমরা যদি চিন্তা করি যে থার্ড পিরিয়ড, ঠিক আছে, থার্ড পিরিয়ডে প্রথমে আছে সোডিয়াম, তারপরে ধরো ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তারপরে ধরো কে আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তারপরে ধরো সিলিকন, এভাবে করে ফসফরাস, এভাবে করে আগাই থাকে। তো পিরিয়ডিক্যাল প্রপার্টিতে যেটা হবে সেটা হচ্ছে পিরিয়ডিক্যালি প্রপার্টিগুলা ভ্যারি করতে থাকবে বা চেঞ্জ করতে থাকবে। যেমন একটা এক্সাম্পল দেই, যেটা সহজ এক্সাম্পল, সেটা হচ্ছে কোন একটা এলিমেন্টের সাইজ, ঠিক আছে, অ্যাটমিক সাইজ। তাহলে কোন একটা এলিমেন্টের অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি, কারণ হচ্ছে অ্যাটমিক সাইজ হচ্ছে পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের যে ইয়াটা আছে, সাইজটা আছে, সেটা ছোট, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামেরটা ছোট। তারপরে সরি আমি একটু ভুল বলছি, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের, হ্যাঁ সোডিয়ামের, হ্যাঁ রাইট, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের ছোট, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের ছোট, অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের ছোট, মানে আস্তে আস্তে কি মানে স্টেপ বাই স্টেপ যত আমি পিরিয়ডে ডান দিকে যাব, রাইট সাইডে যত যাইতে থাকবো তত হচ্ছে ছোট হইতে থাকবে, ঠিক আছে। তাহলে রিলেশনটা হবে এরকম, ফসফরাস, তারপরে হচ্ছে যে আমাদের তারপরে যে আছে সালফার, এরকম। তাহলে বেসিক্যালি এটা পিরিয়ডিক প্রপার্টি, অ্যাটমিক সাইজের কথা বলতেছি আমি।
আমি জাস্ট প্রথমে ডেফিনেশনটা বলি, পিরিয়ডিক প্রপার্টি কি আসলে, এটা এটা বলতেছিলাম আর কি। ঠিক আছে, এটা আসলে শুধুমাত্র পিরিয়ড বরাবর হবে এরকম না, এটা গ্রুপের ক্ষেত্রেও হতে পারে, তাই না? যেমন গ্রুপ ওয়ানের কথা যদি বলি, গ্রুপ ওয়ানে কে আছে? সোডিয়াম আছে, তারপরে আছে পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে যে তোমার রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, তো আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবগুলো কিন্তু গ্রুপ ওয়ানের আন্ডারে। তাহলে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আস্তে আস্তে যত মানে আমরা গ্রুপে নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে যত যাচ্ছি ততই আমাদের যে অ্যাটমিক সাইজ আছে এলিমেন্টগুলোর অ্যাটমিক সাইজগুলা আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, এটা রিজনটা আমি পরে বলতেছি, আমি জাস্ট বলতেছি যে যেহেতু অ্যাটমিক সাইজটা এরকম ভ্যারি করতেছে, মানে আস্তে আস্তে কি করতেছে, বাড়তেছে, অথবা আস্তে আস্তে পিরিয়ড বরাবর আমরা দেখতেছি যে আস্তে আস্তে কমতেছে আমরা যত পিরিয়ডের রাইট সাইডে যাইতে থাকি। তো যেহেতু এরকম একটা নির্দিষ্ট ওয়েতে বাড়তেছে বা কমতেছে, ঠিক আছে, পিরিয়ডিক্যালি, এই জন্য এগুলোকে বলতেছে পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস। এরকম অনেকগুলো পিরিয়ডিক প্রপার্টিস আছে, রাইট? অ্যাটমিক সাইজ আছে, আমরা পড়ছিলাম কিন্তু 9-10-এ অ্যাটমিক সাইজ, তারপরে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলা। ঠিক আছে, আরও কিছু কিছু আছে, যেমন কখনো কখনো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো পিরিয়ডিক প্রপার্টি হইতে পারে যদি এগুলো একদম নির্দিষ্ট ওয়েতে চেঞ্জ হয়। নির্দিষ্ট মানে একদম স্পেসিফিক ওয়ে বলতে আমি বুঝাচ্ছি, ধরো শুধু কমতেছেই বা শুধু বাড়তেছেই, তাহলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো হচ্ছে যে পিরিয়ডিক প্রপার্টি হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এটা দেওয়া আছে। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের যদি আমরা চিন্তা মানে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 304 পেজে আছে। ওকে, আমরা চার্টটা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। এখানে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, মানে গ্রুপ ওয়ান মেটালগুলার মেল্টিং পয়েন্ট দেখতেছি। আমরা দেখতেছি গ্রুপ ওয়ানে মেল্টিং পয়েন্টটা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে। ঠিক আছে, যত আমরা গ্রুপের নিচে যাচ্ছি, লিথিয়ামের চেয়ে সোডিয়ামের কম, সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের কম, আস্তে আস্তে ডিক্রিজ করতেছে। বয়লিং পয়েন্টটাও সেম, ডিক্রিজ করতেছে। তো যেহেতু একটা নির্দিষ্ট স্পেসিফিক ওয়েতে দেখো খালি ডিক্রিজই করতেছে, তার মানে বলা যায় যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট গ্রুপ ওয়ানের জন্য এটা একটা পিরিয়ডিক্যালি ভ্যারি করতেছে, সো এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। তারপরে থার্ড পিরিয়ডের জন্য আমরা দেখতেছি যে এটা কিন্তু মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কিন্তু ভ্যারি করতেছে, বাট একটা নির্দিষ্ট স্পেসিফিক ওয়েতে করতেছে না। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখতেছি যে থার্ড পিরিয়ডে সোডিয়াম থেকে সিলিকনে আস্তে আস্তে বাড়তেছে কিন্তু আবার কমে গেছে। আচ্ছা, আচ্ছা, আমরা রিজনগুলো দেখি। তার মানে এই না যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট থার্ড পিরিয়ডের জন্য পিরিয়ডিক প্রপার্টি হবে না। এটা কিন্তু আমরা যদি গ্রাফ করি, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের, তাহলে কিন্তু প্রথমে দেখা যাবে যে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন পর্যন্ত বাড়তেছে, তারপরে আবার কমে যাচ্ছে। এটা একটা পিরিয়ডিক, ঠিক আছে, এটা একটা পিরিয়ডের মতোই হবে। সোডিয়ামের থেকে সিলিকনে যাইতে বাড়তেছে, আবার আর্গন পর্যন্ত আস্তে আস্তে কমে গেছে। তো জিনিসটা হচ্ছে এটাও কিন্তু একটা পিরিয়ডের মতোই, ঠিক আছে। মাঝখান দিয়ে যা সিলিকনে হঠাৎ করে, মানে সোডিয়াম থেকে সিলিকনে এটা এক ওয়েতে বাড়ছে, আর সিলিকন থেকে আর্গনের ক্ষেত্রে এক ওয়েতে কমছে। ঠিক আছে, এটা হচ্ছে মেল্টিং পয়েন্টের জন্য আর কি থার্ড পিরিয়ডের। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কিছু রিজনস পড়বো যে কেন এটা হয়েছে। বলছে দেখো 305 পেজে, আমরা যদি এখানে পড়ি, ফ্রম সোডিয়াম টু অ্যালুমিনিয়াম মেটালিক বন্ড ইজ প্রেজেন্ট,
ঠিক আছে, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামের, আচ্ছা সরি আমরা আমরা মানে একটা রিজন মিস করে আসছি, এটা আগের পেজে আসছে। আচ্ছা, এখানে লিখছে দ্য অ্যাটমিক সাইজ অফ এভরি এলিমেন্ট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ অ্যাটমিক নাম্বার অ্যান্ড ইলেকট্রন ডেন্সিটি ইন ভ্যালেন্স শেল ডিক্রিজেস। আচ্ছা, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে যখন অ্যাটমিক নাম্বার বাড়ে। অ্যাটমিক নাম্বার বাড়ে বলতে আমি যদি গ্রুপের কথা চিন্তা করি, হ্যাঁ, গ্রুপে অ্যাটমিক নাম্বার যখন বাড়বে, ঠিক আছে, তখন কিন্তু চিন্তা করো অ্যাটমিক নাম্বার আস্তে আস্তে বাড়বে এবং একটা নতুন করে শেল অ্যাড হবে। ধরো এটা বলতেছে, ধরো সোডিয়ামের আর পটাশিয়ামের, সোডিয়ামের শেল আছে 3টা আর পটাশিয়ামের 4টা আছে, তাহলে নতুন করে শেল অ্যাড হয়েছে, তাহলে তো অবভিয়াসলি যেহেতু নতুন একটা শেল অ্যাড হয়েছে তাহলে অ্যাটমিক সাইজটাও বাড়বে, তাই না? সোডিয়াম আর পটাশিয়াম তো একই গ্রুপে, আমি একই গ্রুপের কথা বলতেছি। ইলেকট্রন ডেন্সিটি ইন ভ্যালেন্সিয়াল ডিক্রিজেস। হোয়াট ইজ ইলেকট্রন ডেন্সিটি? ইলেকট্রন ডেন্সিটি মানে হচ্ছে যে ধরো তোমার আচ্ছা ধরো সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়ামে হচ্ছে তোমার 3টা ইয়া আছে, তাই না? 3টা শেল আছে, লাস্ট শেলে জাস্ট একটা ইলেকট্রন। পটাশিয়ামে কিন্তু 4টা আছে, তাই না? তো লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। বাকি সবগুলো দেখো এখানে সিমিলার, কিন্তু এখানে 8টা ইলেকট্রন, এইখানে 2টা, এখানে এখানে 8টা পটাশিয়ামের, এখানেও 8টা, এখানেও 8টা। তো বেসিক্যালি কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটিটা কি বুঝাইছে? সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে অল্প জায়গার মধ্যে কিন্তু দেখো, এখানে অল্প জায়গার মধ্যে কিন্তু ইলেকট্রন আছে অনেকগুলা, এখানে কিন্তু জায়গাটা আরো বাড়ছে পটাশিয়ামের ক্ষেত্রে। এখানে তাহলে লেস স্পেস, স্পেসটা কম, লেস স্পেস মোর ইলেকট্রন। আর এখানে হচ্ছে মোর স্পেস আছে, মোর স্পেস মোর ইলেকট্রন। তো যেহেতু এখানে স্পেস কম, তাহলে এখানে কি আমরা জানি যে কোথাও যদি স্পেস কম হয় তাহলে সেখানে কিন্তু কি হয়, মানে ইলেকট্রন দেখো, ইলেকট্রন তো আছে, মানে এখানেও 8টা আছে, এখানে একটা আছে, এখানে অনেকগুলা ইলেকট্রন আছে, বাট স্পেসটা কিন্তু বড় পটাশিয়ামের। তাহলে অবভিয়াসলি এটার যে ডেন্সিটি আছে, যেহেতু কম জায়গা, কম জায়গার মধ্যে ইলেকট্রন অনেকগুলা, সো এটার ডেন্সিটি হবে মানে বেশি, ঠিক আছে, ডেন্সিটি হাই বলতে পারি আমরা। আর এটার ডেন্সিটিটা লো। যেমন বাংলাদেশে কম জায়গার মধ্যে অনেক লোক বাস করে, সো বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি হাই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানেও যেহেতু লেস স্পেস, এই জন্য এটা ডেন্সিটি হাই। তো আমাদের অ্যাটমিক নাম্বার বাড়লে কিন্তু ডেন্সিটিটা আস্তে আস্তে লো হইতে থাকে, এটাই বলছে, ইলেকট্রন ডেন্সিটিটা বাড়তে থাকে। আমি যদি একই গ্রুপের কথা চিন্তা করি তাহলে, মানে এটা গ্রুপ 1-এর জন্য কিন্তু বলতেছে স্পেসিফিক্যালি। এখানে বলছে অ্যাজ এ রেজাল্ট মেটালিক বন্ড অ্যাট্রাকশন ডিক্রিজেস। আচ্ছা, মেটালিক বন্ড অ্যাট্রাকশন ডিক্রিজ করে মানে হচ্ছে, মেটালিক বন্ড কিন্তু আমরা বলছিলাম যে লাস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোর মধ্যে মেটাল, মানে সেগুলোর মধ্যে মেটালিক বন্ডটা মেইনলি ক্রিয়েট হয়। তো এখানে বলছে ইলেকট্রন ডেন্সিটিটা যদি কমতে থাকে, তাহলে দেখো বেসিক্যালি দেখো এখানে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু কম পটাশিয়ামে, তো এখানে ইলেকট্রনগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এখানে কিন্তু অল্প জায়গা, তো এগুলো কাছাকাছি আছে। তো ইলেকট্রন ডেন্সিটি যদি মানে লো হইতে থাকে, ঠিক আছে, তাহলে স্পেসটা বাড়ে, তাই না? এখানে দেখো মোর স্পেস, আমি বললাম তো ইলেকট্রনগুলোর মধ্যেও স্পেস বাড়তেছে, স্পেস বাড়লে মেটালিক বন্ডের মধ্যে যেই, মানে মেটালিক বন্ডের যেই ইয়াটা, সেটা অ্যাট্রাকশনটা সেটা লো হইতে থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে মেটালিক বন্ড, তোমার কি মেটালিক বন্ড লো, ঠিক আছে, লো না উইক যদি লিখি আমরা, ঠিক আছে, মেটালিক বন্ডটা এটা হচ্ছে উইক, আর এটার মেটালিক বন্ডটা হচ্ছে স্ট্রং, কারণ ডেন্সিটি হাই হইলে স্ট্রং হয় ইলেকট্রন ডেন্সিটি। আচ্ছা, এটা আমরা পড়তেছি 304 পেজে কিন্তু, হ্যাঁ। হেন্স দ্য মেল্টিং পয়েন্ট অফ অ্যালকাইলি মেটাল, অ্যালকাইলি মেটাল মানে হচ্ছে গ্রুপ 1-এর কথা বলতেছে, ডিক্রিজ করে। মেটালিক বন্ড যদি কমে যায় তাহলে মেল্টিং পয়েন্ট হচ্ছে ডিক্রিজ করে। চিন্তা করো যেই বন্ডটা আছে সেই বন্ডটা যদি উইক হইতে থাকে,
সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের বন্ড উইক, পটাশিয়ামের চেয়ে সিজিয়ামের বন্ড আরও উইক। তো এরকম যদি বন্ড উইক হইতে থাকে তাহলে কি হবে বলো তো? যদি কোনো উইক বন্ড থাকে সেটাকে আমার ব্রেক করতে, ঠিক আছে, কম এনার্জির দরকার হয় বা কম টেম্পারেচারের দরকার হয়। তাহলে কি হবে? মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে ডিক্রিজ করবে যত গ্রুপের নিচের এলিমেন্টগুলোতে যাব, ঠিক আছে? তার মানে হচ্ছে ধরো তোমার আমরা যদি বলি যে সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, লিথিয়াম থেকে যদি শুরু করি সিজিয়াম, তাহলে আমরা, আচ্ছা, এটা একটু মুছে দিই এগুলো। আমরা গ্রুপ ওয়ানে যত নিচের দিকে যাইতে থাকবো, ঠিক আছে, ধর আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি গ্রুপ ওয়ানে, গ্রুপ ওয়ানে আমি যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে মেটালিক বন্ডটা উইক হইতে থাকবে। মেটালিক বন্ডটা উইক হইলে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট এটাও লো হইতে থাকবে। বয়লিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট লো হইতে থাকবে। আর মেটালিক বন্ড কেন উইক হয় এটা তো বললাম, কারণ ইলেকট্রন ডেন্সিটি কি হয়, কমতেছে, তাই ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে তোমার লো হইতেছে। দ্যাটস ওয়াই মেটালিক বন্ড উইক হইতেছে এবং বয়লিং ও মেল্টিং পয়েন্টও লো হইতেছে। এটা হচ্ছে গ্রুপ ওয়ানের জন্য আমরা পড়লাম। তাহলে দেখো গ্রুপ ওয়ানের এই যে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট কমতেছে, এটার রিজনটা আমরা বুঝতেছি, তাই না? কিন্তু একটা এখানে আরেকটা কথা লিখছে যে অ্যাটমিক সাইজ অফ লিথিয়াম অ্যাটম ইজ কম্পারেটিভলি স্মলার অ্যান্ড ইটস মেটালিক বন্ড ইজ কম্পারেটিভলি স্ট্রঙ্গার দ্যান আদার্স। কিন্তু লিথিয়ামটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে? এটার এক্সেপশনালের কারণ বলছে যে অ্যাটমিক সাইজ হচ্ছে যে ছোট, যেহেতু এটা, ঠিক আছে, অ্যাটমিক সাইজ ছোট হওয়ার কারণে এটার হচ্ছে যে মেটালিক বন্ডটা স্ট্রং দেন আদার্স। আচ্ছা, লিথিয়ামের স্ট্রংই হওয়া উচিত, কারণ লিথিয়ামের ইলেকট্রন ডেন্সিটি তো সবচাইতে বেশি, তাই না? লিথিয়াম তো সবচাইতে ছোট অ্যাটমিক সাইজ, এই জন্য এই জন্য লিথিয়ামের সবচাইতে বেশি মেল্টিং পয়েন্ট ও বয়লিং পয়েন্ট। এটা তো আমরা বুঝতেই পারতেছি। লিথিয়ামের সবচাইতে হাইয়েস্ট, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। এবারে হচ্ছে থার্ড পিরিয়ডের, ঠিক আছে, 305 পেজে থার্ড পিরিয়ডের গুলার লিখছে। থার্ড পিরিয়ডে দেখো মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কি করতে থাকে, সোডিয়াম থেকে সিলিকনে বাড়তে থাকে, তারপর সিলিকন থেকে আর্গনে আস্তে আস্তে কমতে কমতে মাইনাসের দিকে চলে যায়। তো এটা কেন হয়? সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামে লিখছে, দেখো সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামে মেটালিক বন্ড ইজ প্রেজেন্ট। অবভিয়াসলি সোডিয়াম আর থেকে অ্যালুমিনিয়াম, যেহেতু এগুলো মেটাল, এগুলোর মধ্যে একটা মেটালিক বন্ড আছে। সো বলছে মেটালিক বন্ড ইজ প্রেজেন্ট ইন সোডিয়াম ক্রিস্টাল, সোডিয়াম প্লাস আয়ন আর প্রেজেন্ট, দ্য সাইজ অফ সোডিয়াম আয়ন ইজ লার্জ অ্যান্ড অনলি ওয়ান মোবাইল ইলেকট্রন অ্যাট্রাক্টস দিস সোডিয়াম আয়ন with a weak binding. For this to melt, the crystalline structure needs only a small heat energy for sodium metal. Hence, melting point of sodium is lower. আচ্ছা, আচ্ছা, এখানে বলছে যে আচ্ছা, আমরা যদি প্রথমে তিনটা চিন্তা করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এই তিনটাই কিন্তু মেটাল। আচ্ছা, চিন্তা করো যে মেটালগুলো থাকে সেগুলো কিন্তু আসলে আয়ন হিসেবে থাকে। আয়ন হিসেবে থাকে মানে সোডিয়াম প্লাস থাকে, ম্যাগনেসিয়াম 2 প্লাস থাকে আর অ্যালুমিনিয়াম 3 প্লাস থাকে। যখন ওদের ক্রিস্টাল থাকে, ক্রিস্টালের মধ্যে কিন্তু ওরা আয়ন হিসেবে থাকে। কেন থাকে? কারণ হচ্ছে যখন মেটালগুলা তোমার ইয়া করতেছে, ঠিক আছে, নর্মালি থাকতেছে ক্রিস্টালের মধ্যে, তখন কিন্তু ইলেকট্রনগুলা কিন্তু ইয়া করে,
ইলেকট্রনগুলো কিন্তু মানে তোমার নর্মালি নিউক্লিয়াস কিন্তু ধরে রাখতে পারে না। ধরো সোডিয়ামের লাস্ট শেলে যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে রাখতে পারে না। ওই ইলেকট্রনটা ইচ্ছা মতো কী করে বলো তো, মোবিলিটি শো করে, তার মানে কি ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে সোডিয়াম প্লাস বলা হয়েছে, কারণ ওই ইলেকট্রনটা তো তোমার অ্যাকচুয়ালি কোনো মানে মেটালের না, ওটা তো অ্যাকচুয়ালি মুভমেন্ট করতে পারতেছে। ম্যাগনেসিয়ামের লাস্ট দুইটা শেল মানে ভ্যালেন্স শেলে দুইটা ইলেকট্রন এরকম করতে পারে। তো বেসিক্যালি এখানে বলছে যে এখানে হচ্ছে মানে মোবাইল ইলেকট্রন যেগুলো আছে, এটা আগের দিনও বলছিলাম মেটালিক বন্ডের কথা। মোবাইল ইলেকট্রন যত বেশি হবে, ঠিক আছে, মেটালের মধ্যে, তত মেটালিক বন্ড বাড়বে। তো এইখানে হচ্ছে মোবাইল ইলেকট্রন একটা, সোডিয়ামের ক্ষেত্রে একটা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা, কারণ ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে দুইটা ইলেকট্রন, এই জন্য দুইটা ইলেকট্রন মুভমেন্ট করতে পারে বা দুইটা মোবাইল ইলেকট্রন থাকে লাস্ট শেলে। অ্যালুমিনিয়ামের তিনটা। তো যেহেতু মানে মোবাইল ইলেকট্রন বাড়তেছে, যদি মোবাইল ইলেকট্রন বাড়তে থাকে মেটালের মধ্যে, তাহলে মেটালিক বন্ড মোর স্ট্রং হয়, ঠিক আছে। তাহলে যত উপর থেকে নিচে যাবা মেটালিক বন্ড স্ট্রং হবে। আর মেটালিক বন্ড যদি স্ট্রং হইতে থাকে তাহলে কিন্তু আমরা কি বলবো, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টও বাড়বে, মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করবে। কারণ হচ্ছে যেহেতু বন্ডগুলা স্ট্রং হচ্ছে, বন্ড স্ট্রং হইলে ওই বন্ডকে ব্রেক করতে আমার বেশি এনার্জি দেওয়া লাগবে, এই জন্য। সো সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামে বেশি, মানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আরও বেশি। সিলিকনের কি হয়েছে, সিলিকন তো কোনো মেটাল না, তাহলে সিলিকনের কেন, দেখো সিলিকনের হচ্ছে এখানে অনেক বেশি হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট এই পিরিয়ডের মধ্যে। সো এটা কেন, সিলিকনের তো দেখতেছো এই গ্রাফ থেকেও যে সিলিকনের হাইয়েস্ট সবচেয়ে বেশি হয়েছে। আচ্ছা, এই গ্রাফটা হচ্ছে মানে একটু হবে সিলিকন মানে তোমার সিলিকনের যে ফসফরাসের কম, কিন্তু এই গ্রাফে একটা চেঞ্জ হবে, ধরো সিলিকনের যে ফসফরাস এখানে কম, কিন্তু ফসফরাসের চেয়ে আবার সালফার একটু বেশি হয়ে যায়, তারপরে আবার কমে যায়। এই গ্রাফটি একটু চেঞ্জ হবে। আচ্ছা, এটা আমি কেন আমি বলি, সিলিকনের দেখো সিলিকনের কিন্তু 4 ভ্যালেন্সি। সিলিকন যখন থাকে তখন এরকম স্ট্রাকচারে থাকে, দেখো কোভ্যালেন্ট স্ট্রাকচার সবগুলা, হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ড। এরকম বন্ড যখন ফর্ম করে সিলিকন, তখন এরকম হাজার হাজার ক্রিস্টাল সিলিকন ফর্ম করতে পারে। এরকম হাজার হাজার ক্রিস্টাল যদি সিলিকন ফর্ম করে, তখন হচ্ছে সিলিকনে অনেকগুলো বন্ড থাকে, হাজার হাজার কোভ্যালেন্ট বন্ড থাকে। তো আমি যখন সিলিকনকে মেল্ট করতে যাব, তখন এই হাজার হাজার কোভ্যালেন্ট বন্ডকে আমার ব্রেক করতে হবে। দ্যাটস ওয়াই সিলিকনের মেল্টিং পয়েন্ট অনেক হাই হয়, ঠিক আছে। এগুলো কিন্তু স্ট্রং বন্ড, স্ট্রং কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ, স্ট্রং কোভ্যালেন্ট বন্ড। এই জন্য এগুলোকে ব্রেক করতে অনেক বেশি টেম্পারেচার দরকার হয়, এই জন্য মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট অফ সিলিকন ইজ ভেরি হাই। তারপরে সিলিকন থেকে ফসফরাসেরটা আরো কমে যায়। আচ্ছা, ফসফরাস হচ্ছে কিভাবে থাকে আমি বলি, ফসফরাস হচ্ছে P4, এইভাবে থাকে, চারটা ফসফরাস অণু একসাথে থাকে, কিন্তু P4 এর মধ্যে যেই বন্ডটা থাকে সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস বন্ড। এবং ভ্যান ডার ওয়ালস বন্ডটা হচ্ছে আসলে একটা উইক বন্ড, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস বন্ড আসলে একটা উইক বন্ড। তো এই P4 মানে চারটা ফসফরাস অণু, চারটা ফসফরাস মলিকিউল একসাথে ভ্যান ডার ওয়ালস বন্ড দিয়ে কানেক্টেড থাকে। ভ্যান ডার ওয়ালস বন্ডটা যেহেতু খুবই উইক বন্ড, এই জন্য উইক বন্ড থাকলে আমার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট অনেক কম লাগে, এই জন্য ফসফরাসের কম। সালফারে একটু বেশি, এস থাকে এইভাবে, সালফার থাকে 8টা, মানে সালফারের 8টা মলিকিউল একসাথে থাকে। সেম সালফারেও ভ্যান ডার ওয়ালস বন্ডই আছে। এটা উইক, কিন্তু সালফারের চেয়ে ফসফরাসের চেয়ে সালফারের বেশি, মেল্টিং পয়েন্ট হাই, একটু হাই। তার কারণটা হচ্ছে এই জন্য কারণ হচ্ছে সালফারের টোটাল 8টা মলিকিউল একসাথে থাকে কানেক্টেড, ঠিক আছে। সো 8টা মলিকিউল ব্রেক করতে অবভিয়াসলি আমার মেল্টিং পয়েন্টটা আর একটু বেশি লাগবে ফসফরাসের 4টা মলিকিউলের চেয়ে, তাই না। এই জন্য ফসফরাস থেকে আবার সালফারের মেল্টিং পয়েন্ট একটু ইনক্রিজ করতে থাকে। ওকে, তারপরে আসছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে Cl2, এটা আমরা জানি।
নর্মালি Cl2 এটা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে থাকে, ঠিক আছে। এটা খুব সহজ, ক্লোরিন আর ক্লোরিনের মধ্যেও ভ্যান্ডারওয়ালস বন্ডই থাকে, ঠিক আছে। বা আমরা বলতে পারি উইক, একদম উইক একটা বন্ড থাকে ক্লোরিন ক্লোরিনের মধ্যে। এখানে লিখছে যে হ্যাঁ, ক্লোরিন হচ্ছে ডায়াটমিক, মানে দুইটা অ্যাটম থাকে একসাথে। এটার মলিকিউলগুলো হচ্ছে কোভ্যালেন্ট এবং নন পোলার, বা সহজ কথা হচ্ছে এখানে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স কাজ করে। এই জন্য ক্লোরিন হচ্ছে রিমেইনস অ্যাজ এ গ্যাস অ্যান্ড ইটস মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট আর লোয়ার দ্যান 0 ডিগ্রি। যেহেতু ক্লোরিনের মেল্টিং আর বয়েলিং পয়েন্ট 0 ডিগ্রির চেয়েও কম, তাহলে এটা গ্যাসিয়াস ফর্মে থাকবে। আর এটাও সেম, এটাতেও ভ্যান্ডারওয়ালস বন্ডই কাজ করে। এটা জাস্ট দুইটা দুইটা অ্যাটম তো, দুইটা Cl এই জন্য এটার টেম্পারেচার মানে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট অনেক কম থাকে। ওকে, আর লাস্টে লাস্টে হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে যে মানে আর্গন হচ্ছে জাস্ট অ্যালোন, মানে একা থাকে, ঠিক আছে। সো ওইখানেও তোমার কোনো, ওখানে তোমার কোনো বন্ডই কাজ করে না। নর্মালি আর্গন হচ্ছে যে একটা নন মেটাল, তাই না? আচ্ছা, নর্মালি আমি একটা কথা বলি। আচ্ছা, তারপর নাম মুছলে হবে। আচ্ছা, নর্মালি যদি আমরা আর্গনের কথা বলি, আমরা যদি সিলিকন থেকে আর্গনের কথা বলি, ঠিক আছে, প্রথম তিনটা কিন্তু মেটাল, কিন্তু সিলিকন থেকে আর্গন সবগুলাই কিন্তু নন মেটাল। তো নর্মালি কিন্তু নন মেটালের মনে রাখবা যে মেটালের কিন্তু মেটালিক বন্ড থাকে, এই জন্য ওগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই, ঠিক আছে। কিন্তু নন মেটালগুলার কোনো মেটালিক বন্ড থাকে না, এটা উইক বন্ড থাকে বেশিরভাগ, ভ্যান্ডারওয়ালস বন্ড, তাই না? এই জন্য আমরা দেখতেছি যে ফসফরাস, সালফার, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন সবাই হচ্ছে যে তোমার উইক ভ্যান্ডারওয়ালস বন্ড দিয়ে অ্যাট্রাক্টেড থাকে, এই জন্য ওদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সবই কম। মাঝখান দিয়ে হচ্ছে সিলিকনের হাই হয়ে গেছে। সিলিকনের এজন্যই হাইয়েস্ট হয়ে গেছে, কারণ সিলিকনের যেই ইয়াটা দেখতেছো, স্ট্রাকচারটা দেখতেছো, এটা আবার অন্যান্য মানে নন মেটালগুলো থেকে আলাদা। কারণ সিলিকনের হচ্ছে 4 ভ্যালেন্সি। 4 ভ্যালেন্সি হওয়ার কারণে ওর স্ট্রাকচারটা বা ওর কেমিক্যাল প্রপার্টিটা আলাদা হয়। দ্যাটস ওয়াই ওইটার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট এরকম হাই। বাট অন্যান্য নন মেটালগুলার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট লো হয় নর্মালি কম্পেয়ার টু মেটাল, ঠিক আছে। সো আর্গন যেহেতু একদম সিঙ্গেল থাকে, একা থাকে, সো ওইটার মধ্যে কোনো বন্ড থাকে না, আর ওইটা গ্যাসিয়াস রূপে থাকে, ওইটাকে ভাঙার আমার দরকারও হয় না, ঠিক আছে। ওইটার মেল্টিং আর বয়লিং পয়েন্ট দেখো -189, মানে অনেক কম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কীভাবে কাজ করে বা কেন কম বেশি থাকে, এগুলো জানা লাগবে। এরপরে আমাদের আছে অ্যাটমিক সাইজ অফ দ্য এলিমেন্টস। আচ্ছা, অ্যাটমিক সাইজের মধ্যে মানে যেগুলো আছে কিছুটা তোমরা মনে হয় পড়ছো, আমি সাজেস্ট করবো যে অ্যাটমিক সাইজের ইয়াটা, আর এখানে কোভ্যালেন্ট রেডিয়াসেরও কিছু কথা আছে। এখানে কোভ্যালেন্ট রেডিয়াসটা তোমাদের ছিল না, ওইটা আমি পড়ায় দিব। কিন্তু অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে, গ্রুপ ওয়াইজ কেমনে বাড়ে আর পিরিয়ডিক ওয়াইজ কিন্তু কমে রাইট সাইডে গেলে, আমরা জানি এটা। তো এই এক্সপ্লেনেশনটা নতুন কিছু না, আমি মানে আমি বলবো যে তোমরা ইয়াটা মানে অ্যাটমিক রেডিয়াসের এটা, অ্যাটমিক সাইজের এটা পড়ো, ঠিক আছে। তারপরে আমাদের বাকিগুলো আর কি আমরা শেষ করব। তাহলে আমাদের আজকে হচ্ছে যে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টের মধ্যে মেল্টিং আর বয়লিং পয়েন্টটা পড়লাম। আর অ্যাটমিক সাইজের মধ্যে যেই মানে কিছু যতটুকু আছে ওইটা আর কি তোমরা সেলফ স্টাডি করলে কিছুটা জানতে পারবা, ঠিক আছে। আগের যে এক্সপ্লেনেশনটা আমরা 9-10-এ পড়ছিলাম, এক্সপ্লেনেশনটা ওইটাই, যেই কারণে অ্যাটমিক সাইজ বড় হয় বা ছোট হয়, ঠিক আছে। তাও আমি ওইটা মানে সিম্পলি বলবো আর কি, ঠিক আছে। এটা নেক্সট ক্লাসে।